দর্শক কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকে আপনাদের দেব সেটা হলো আপনারা জানেন হাইকোর্টে হাই ভোল্টেজ শুনানি চলছে সন্দেশখালী কাণ্ডে এবং সেই সন্দেশখালী কাণ্ডে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে বিচারপতি জয় সেনগুপ্ত একটা সিট গঠন করেছে এবং সিট গঠন করে এই সন্দেশখালীতে যে শেখ শাহজাহানকে যে অ্যারেস্ট করা যাচ্ছে না এবং পুরো বিষয়টা দেখার জন্য বলেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যে এই সিটের মধ্যে একজন রাজ্য পুলিশের হেডকে রাখার কথা বলা হয়েছে এবং একজন কেন্দ্রীয় সিবিআই বা ওই দপ্তরের কোনো একজন উচ্চপদস্থ কেন্দ্রীয় অফিসারকে পুলিশ অফিসারকে রাখতে বলা হয়েছে এবং একটা সুইট গঠন করতে বলা হয়েছে যে সন্দেশখালী কাণ্ডে যে শাহজাহানকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এই পুরো বিষয়টা দেখার জন্য। এবং বলা বাহুল্য এখানে সিবিআই বা ইডি দাবি করেছিল যে এক্ষেত্রে এক চান্সই সিবিআই তদন্ত বা কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত দেওয়া হোক, এটা ইডি দাবি করেছিল, কিন্তু সেটা এক চান্সে কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত দেননি। তারও একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ আছে, সেটা হলো যদি প্রথম থেকেই রাজ্য পুলিশে অনাস্থা রেখে যদি সিবিআই তদন্ত বা দেওয়া হয় বা কেন্দ্রীয় সংস্থা দ্বারা কোনো তদন্ত এনআইএ বা এই ধরনের তদন্ত দেওয়া হয়, সেক্ষেত্রে ওই অর্ডারটা মানে জয় সেনগুপ্ত যদি এরকম কোনো অর্ডার দিতেন তাহলে সেই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার একটা চান্স ছিল। কারণ হচ্ছে কোনো ক্ষেত্রেই রাজ্যের ভিতরে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে প্রথমেই রাজ্য পুলিশে অনাস্থা আনা মানে হলো সেটা কিন্তু যায় না, রাজ্য পুলিশের ওপরেই ভরসা রাখতে হবে। যদি সেক্ষেত্রে রাজ্য পুলিশ সেই কাজে অসমর্থ হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানো যায়। সেই জন্যই কিন্তু জয় সেনগুপ্ত যাতে নিজের অর্ডারটা ক্যান্সেল না হয় বা উপরের কোর্টে যাতে এইটা অর্ডারটা চ্যালেঞ্জ না হয় সেই জন্য তিনি রাজ্য পুলিশের উপরেই কোর্টে বল ঠেলে দিয়েছে যে তোমরা আগে প্রথমে তদন্ত করো এবং যদি দেখা যায় তোমরা তদন্ত করতে গিয়ে কোনো কিছু ভুল করো বা তদন্ত ঠিকঠাক না করো তখন নয় সিবিআইকে ভাবা যাবে। এই জন্য এই শেখ শাহজাহানের বিষয়টা বা এই গ্রেপ্তার করার বিষয়টা কিন্তু সিটের উপর দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এই মুহূর্তে শাহজাহানের ক্ষেত্রে কি হতে পারে, মানে শেখ শাহজাহানের একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হলো উনি কিন্তু ওনাকে করা হবেই। আর উনি আজকে না হয় কালকে কিন্তু ওরা অ্যারেস্ট করা হতে পারে। আমরা আমাদের আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে ওনাকে অ্যারেস্ট হতেই হবে, কারণ উনি এমন একটা সমস্যা সৃষ্টি করেছেন বা হয়ে গেছে যে কোনোভাবে। সেক্ষেত্রে ওনার একমাত্র উপায় কিন্তু ওনাকে কিন্তু পালানো, মানে যে কোনো হালাতে ওনাকে কিন্তু এখান থেকে অন্য কোনো দেশ বা কোথাও পালাতে হবে। এবং উনি যে এখানে আছে সেটা কিন্তু একটা নিশ্চিত হওয়া গেছে, কারণ কিছুদিন আগে হাইকোর্টে তিনি একজন তার লয়ারকে দিয়ে একটা প্লিট করেছেন বা একটা পিটিশন জমা করেছেন। সেক্ষেত্রে যেহেতু তার ওকালতনামা মানে যে কপিটা থাকে যেটা কোর্টে প্রডিউস করা হয়, সেক্ষেত্রে সেখানে তার সই ছিল, মানে এটা ধরা হচ্ছে বা ভাবা যেতেই পারে যে তিনি এখনও এই পশ্চিমবঙ্গতেই আছেন। আর তার একমাত্র উপায় কিন্তু পালিয়ে যাওয়া, কারণ পালিয়ে না গেলে সিবিআই বা ইডি যদি তাকে গ্রেপ্তার করে তাহলে কিন্তু তার নামে যে হাজার হাজার যে মানে অভিযোগ আসছে সেটা কিন্তু সবগুলোই তার ঘাড়ে চাপবে এবং তার কিন্তু জেলের মধ্যে একদম পুরো আটকে যাওয়ার একটা বিশাল চান্স আছে। এবং আটকে যাওয়াই শুধু না, এক্ষেত্রে সিবিআই ইডি যে খুব সহজে তাকে ছাড়বে না এটা কিন্তু বলা বাহুল্য। এবং সেই জন্য কিন্তু তার একমাত্র উপায় হলো পালিয়ে যাওয়া, এবং সেটাই পালিয়ে না গেলে কিন্তু তার পক্ষে বাঁচা কিন্তু খুব দুষ্কর, কারণ জামিন তো তিনি পাবেনই না। আর দিনের পর দিন এই কেসটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে প্রথমে রাজ্য পুলিশে দিয়ে দেখলো কোর্ট যে কিছু হচ্ছে কিনা, অ্যারেস্ট হচ্ছে কিনা, সেক্ষেত্রে যখন হচ্ছে না তখন সিট গঠন করা হলো। সিটটা মানে এমনভাবে একটা সিট তো একটা সিট মানে হলো একটা টিম তৈরি করে দেওয়া হলো। সেই টিমের মধ্যে রয়েছে কেন্দ্রীয় অফিসার, রাজ্য অফিসার, এবং সবচেয়ে বড় বিষয় হলো এই পুরো বিষয়টার উপরে কিন্তু কোর্ট নজরদারি করবে, মানে মানে কোর্টের সুপারভিশন থাকবে পুরো বিষয়টার উপরে। সেক্ষেত্রে কিন্তু একটা চাপের মধ্যে তিনি দিনে দিনে পড়ে যাচ্ছে। এবার ধরুন যদি ওনাকে অ্যারেস্ট না করতে চায় আমাদের রাজ্য পুলিশ বা না খুঁজে পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট বলেই দেবে স্বাভাবিকভাবে যে তোমরা কেন পাচ্ছ না। সেক্ষেত্রে সিটের উপর থেকে ধরে নিয়ে কিন্তু এবারে সিবিআইয়ের হাতে দেওয়ার একটা চান্স এসে যাচ্ছে। ফলে তিনি দিনে দিনে যত সময় যাচ্ছে তাহলে কিন্তু শেখ শাহজাহান কিন্তু চাপের মধ্যে পড়ে যাচ্ছে। আর এটা তো একটা আপডেট ছিল, গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের দিলাম। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে রয়েছে, সেটা হলো
19 সালে যে বিজেপি কর্মীরা খুন হয়েছিল, এটা শুভেন্দু অধিকারীর করা মামলায় তিনি বলছেন যে বিজেপি কর্মীরা যে শেখ শাহজাহানের দ্বারাই নাকি খুন হয়েছিল, এটা বিজেপির অভিযোগ। সেই যে অভিযোগ সেটা কিন্তু কোর্টে যে মামলা, তার জন্য আলাদা মামলা করা হয়েছে, এবং সেই মামলাতেও কিন্তু অত্যন্ত কোণঠাসা কিন্তু এই শেখ শাহজাহান। এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শেখ শাহজাহান কিন্তু শাহজাহানের এই বিরুদ্ধে এই যে অভিযোগ ছিল এবং পরবর্তী ক্ষেত্রে ওই খুনের মামলা থেকে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া, পুরো বিষয়টা কিন্তু কোর্ট একদম মানে আজকে হাইকোর্ট একদম মানে অবাক হয়ে গেছে বলা যেতে পারে। এবং হাইকোর্টের মন্তব্য হলো হাইকোর্ট কার্যত বিস্মিত হয়ে গেছে যে এটা কী করে সম্ভব, এতজন লোক মারা যাচ্ছে এবং শেখ শাহজাহানের নাম সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে। এবং এই পুরো বিষয়টা কিন্তু কোর্ট কী করেছে, কোর্ট লোয়ার কোর্টে মানে নিচের কোর্টে যে 19 সাল থেকে যে মামলাটা চলছিল খুনের মামলা, সেই মামলাটা কিন্তু স্টে দিয়ে দিয়েছে। নিচের কোর্টের উপরে পুরোপুরি হস্তক্ষেপ করে বলে দিয়েছে নিচের কোর্টকে যে তোমরা আর এই বিষয়ে কোনো এগোতেই পারবে না, আমি দেখছি কি করা যায়। ফলে এবং হাইকোর্ট নতুন করে সেই 19 সালের মামলা কিন্তু আজকে এখন কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছে ওখানকার যে থানা আছে, সম্ভবত নাজার থানা, এবং পুরো বিষয়টা কিন্তু হাইকোর্ট প্রথম থেকে দেখবে যে কেন নাম বাদ দেওয়া হয়েছে, কী হয়েছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি এর আগের ভিডিও আপনাকে বলেছি যে কোনো অভিযোগ কিন্তু পুরনো হয় না। মানে ধরুন আপনি কোনো অভিযোগ করলেন বা অভিযোগটা 2 বছর চলে গেল, কেস হলো না, সেটা যে পুরনো হয়ে গেল আর যে সেটা কেস হবে না এটা নয়, কিন্তু যে কোনো সময় সেটা কেসে পরিণত হতে পারে, এটা যেমন সত্যি। আর আরেকটা জিনিস রয়েছে, ধরুন কোনো মামলা চলছে, সেই মামলায় কোনোভাবে নামটা পুলিশ কেটে দিচ্ছে কোনো কারণে, হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে ওই অভিযোগকারী যদি বলে যে এই মামলা থেকে ইচ্ছা করে নামটা কেটে দেওয়া হয়েছে, বা অভিযোগকারী যারা মানে অভিযোগকারী যদি বলে যে অভিযুক্তদের নাম ইচ্ছা করে কেটে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু উপরের কোর্ট ফের সেই নামটা ঢোকাতে পারে বা এরমভাবে ইন্টারফেয়ার করতে পারে এই পুরো প্রসিডিওরের মধ্যে। এবং কোর্ট প্রসিডিংয়ের মধ্যে কিন্তু হার কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করতে পারে, যেটা করেছে এই কেসে। 19 সাল থেকে আজকে এই 23 সাল, প্রায় 24 সাল, এর মধ্যে যে মামলাটা চলছিল সেই মামলায় হঠাৎ কিন্তু হাইকোর্ট হস্তক্ষেপ করে দিল যে তোমরা এটা কি করছো সেটা আমি জানবো, এবং এত লোকের নাম কেন বাদ যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে আইনের ঘেরাটোপে অত্যন্তভাবে চাপে পড়ে যাচ্ছে। মানে ভাবতে পারছেন না আপনি, দিনের পর দিন কিন্তু চাপে পড়ে যাচ্ছেন শেখ শাহজাহান। মানে তিনি হয়তো এরকম ভাবছেন যে এই কাজটা যদি তিনি করিয়েও থাকেন, তাহলে তিনি ভাবছেন এটা কেন করালাম, এত বড় ভুল আমি করলাম। এবং যদি তিনি নাও করে থাকেন, তাহলে এখন তিনি ভাবছেন যে আমার লোকগুলো আমার জন্যে হয়তো আমাকে ভালোবেসে হয়তো আমার বাড়িতে এসেছিল, কিন্তু আমি যে মহা সমস্যায় পড়ে গেছি। এটা অনেক সময় হয় দেখবেন, কোনো নেতা বলে দিল, সেই পরিপ্রেক্ষিতে অনেক মানুষ দলবদ্ধভাবে ছুটলো, একটা হিংসা হয়ে গেল। সেক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু এখন নয়, এর আগেও ঘটেছে। সিপিএমের সময় এরকম ঘটনা ঘটেছে, কংগ্রেস আমলে এরকম ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। এবং এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায়। মানে ঠিক জায়গায় যদি আপনি এই বিষয়টা চলে আসে, তাহলে কিন্তু অত্যন্ত চাপের বিষয় হয়ে যায়। সেক্ষেত্রে এই ইডির গায়ে হাত তোলা বা যেভাবেও গায়ে যারাই হাত তুলেছে, বা ওখানকার লোক হয়তো তোলেনি, বাইরের লোক তুলেছে, সেটা আমরা কেউ জানি না, আমরা কোনো মন্তব্যই করতে পারবো না আসলে ঘটনাটা কী ঘটেছিল। কিন্তু যাই হোক, এই যে ইডি অফিসারদের উপরে গায়ে হাত তোলা পুরো বিষয়টা কিন্তু বিষয়টার ক্ষেত্রে অত্যন্ত কিন্তু চাপে পড়ে যাচ্ছেন শেখ শাহজাহান। এবং এই বিষয়টা আমি আজকে আপডেট দিলাম। আপনারা ভালো থাকবেন। আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আমি আবার ফিরে আসবো। তবে এটুকু লাস্টে যেতে যেতে বলতে পারি আপনাদের, যেটা হলো এই পুরো বিষয়ে কিন্তু অত্যন্ত চাপে পড়ে যাচ্ছেন শেখ শাহজাহান। তিনি যদি অ্যারেস্ট হয়ে যান, তাহলে কিন্তু তার ছাড়া পাওয়া কিন্তু মুশকিল। মানে ছাড়া তিনি পাবেনই না, অন্তত 2-3 বছর 4 বছর বিভিন্ন কেস তার বিরুদ্ধে চলে আসবে এবং অনেক কিছু হবে। এবং শুধু তাই নয়, তিনি যদি পালিয়েও যান, তাহলে কিন্তু তার একটা জিনিস হবে, সেটা হলো তার কিন্তু সম্পত্তিটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। যত প্রপার্টি আছে পুরোটা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে তিনি যদি পালিয়েও যান। আর তিনি যদি গ্রেপ্তার হয়ে যান, তাহলে তিনি জেলের মধ্যে তাকে প্রায় পচতে হবে বলা যেতে পারে, সাথে সাথে তার সম্পত্তিটাও বাজেয়াপ্ত হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে তিনি পড়ে গেছেন। তো অবশ্যই এইসব ক্ষেত্রে মানুষ সবসময় চাইবে যে তার নিজের জীবনটা অন্তত যাতে বাঁচানো যায়। জেলের মধ্যে থাকা মানেই কিন্তু একটা কষ্টকর জীবন, এবং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত চাপে পড়ে যাচ্ছেন শেখ শাহজাহান। যাই হোক, ভালো থাকবেন। আজকে প্রায় 10 মিনিটের ভিডিও আমি দিলাম। আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমি ভিডিও করব। তো আপনারা ভালো থাকবেন।